আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মিটারে সিএনজি চালিত অটোরিকশা না চালানোর দাবিতে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন যানবাহনটির চালকরা। এতে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে। সকাল 8:30 থেকে ঢাকার শনির আকরা, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, রামপুরা, কলেজ গেট, আগারগাঁও, মিরপুর, মাজার রোড সহ বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। সড়ক অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় যেসব সিএনজি চালিত অটোরিকশা রাস্তায় চলাচল করেছে সেগুলো ভাঙচুর করতে দেখা গেছে। রাজধানীর বেশ কয়েকটি স্থানে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সেই খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদের কাছে। আবির, আপনি এখন কোথায় আছেন সেটি আমাদের জানাবেন, এবং একই সাথে যে সিএনজি অটোরিকশা চালকরা আন্দোলন করছেন তাদের কি অবস্থা এখন আন্দোলনের, আর রাস্তায় যান চলাচল বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের যে একটা ব্যাপক দুর্ভোগ আসলে আমরা দেখি, সেটা আপনি কেমন লক্ষ্য করছেন? শাওন, আপনি দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালীতে সেতু ভবনের ঠিক সামনে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে সিএনজি চালকরা আবারও এখানে অবস্থান নিয়েছেন। সকাল 8টার পর থেকে কিন্তু তারা রাজধানীর বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়ি, রামপুরা, শনির আকরা থেকে শুরু করে ঢাকার বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে মিটারে তাদের যে এক দফা দাবি, অর্থাৎ সিএনজি তারা মিটারে চালাবেন না, এই দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় অবস্থান নেবেন। এবং আরেকটি বিষয় যেটি আপনি জানতে চেয়েছেন যে রাস্তায় যে ভোগান্তি, জনগণের প্রচুর ভোগান্তি হয়েছে এবং অফিসগামী মানুষ এবং যারা অফিসে যাবেন এবং সাধারণ যারা পথচারী রয়েছেন, বিভিন্ন কাজে বের হয়েছেন বাসা থেকে, তারা প্রচুর ভোগান্তির শিকার হয়েছেন। এবং যান চলাচল কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু 1 থেকে 2 কিলোমিটার পথ কিন্তু যানজটে আবদ্ধ ছিল, এবং তারা সবরও অবরোধ করে রাখার কারণে এবং দুই একটি সিএনজি যেগুলো চলেছে সেগুলো কিন্তু এই যারা অবরুদ্ধ রয়েছেন তারা ভাঙচুর করেছেন। এবং তারা কিছুক্ষণ আগে কিন্তু রাস্তা ছেড়ে দিয়েছিলেন যে একটি আশ্বাস পেয়ে যে বিআরটির কর্তৃক যে মামলা দেয়া হয় সেই মামলাটি করার জন্য, কিন্তু সেই মামলার বিষয়ে কিন্তু তারা সঠিক কোনো পাননি, যার কারণে কিন্তু তারা রাস্তায় এই কিছুক্ষণ আগে আবারও তারা এই রাস্তা বন্ধ করে দিয়েছেন বিআরটি ভবনের ঠিক সামনে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বিশাল যানজটের সিরিয়াল এখন আপনাকে দেখাতে চাই। এখানে একটি সৃষ্টি হয়েছে বাকবিতণ্ডতা, যার কারণে এদের সাথে নিজেদের মধ্যে নিজেদের মারামারির সৃষ্টি হয়েছে। এবং কিছুক্ষণ আগে যেটি দেখেছি যে সিএনজি চালকদের সাথেই সিএনজি চালকদের বাকবিতণ্ডার উপরে তারা মারামারি করেছেন, যার এক পক্ষ সে আরেক পক্ষে তারা যেটি বলছেন যে সিএনজি রাস্তায় এক পক্ষ নামিয়েছেন, যার কারণে কিন্তু তাদের সিএনজি ভাঙচুরও করা হয়েছে। এবং যাদের ভাঙচুর করা হয়েছে তারা যেটি বলছেন যে তারা আসলে এই ধরনের আন্দোলনের সাথে সংযুক্ত না। এদিকে অপরপক্ষ যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন যে তাদের এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মেনে না নেবেন তারা এখানে অবস্থান নেবেন। এবং এখন পর্যন্ত এই জায়গা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলও তারা করেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, এখন এই মুহূর্তে এই সেতু ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। সর্বশেষ তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের দাবি এক দফা যে দাবি, সেই দাবি আদায় না নেওয়া পর্যন্ত, অর্থাৎ এই সরকার কর্তৃক কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা সরকার কর্তৃক কোনো নির্দিষ্ট আশ্বাস তাদেরকে সশরীরে এসে না দেওয়া পর্যন্ত তারা এই জায়গাতে অবস্থান নেবেন, অর্থাৎ রাস্তা অবরুদ্ধ করে রাখবেন। শাওন, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিএনজি চালকদের আন্দোলন এবং এই আন্দোলনের ফলে জনজীবনে যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তির খবরই আমরা জানছিলাম। ইজতেমা মাঠে আছেন আমাদের
স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। নাজিব, আমরা এর আগেও আপনার সাথে যোগাযোগ করেছিলাম যে কখন ঠিক আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এখনো ঠিক একই প্রশ্নই রাখতে চাই যে আখেরি মোনাজাতটি আসলে ঠিক কখন নাগাদ শুরু হতে পারে, আর ইজতেমা মাঠের সার্বিক অবস্থা আমাদের জানাবেন। আমরা জানতে পেরেছিলাম 12টা কিংবা 12টার ঠিক পরেই কিন্তু আখেরি মোনাজাত হওয়ার কথা ছিল, তবে এখনো পর্যন্ত সেই আখেরি মোনাজাত শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হতে পারে এমনটি আমরা জেনেছি। সেই সাথে এখন কিন্তু হেদায়েতের বয়ান চলছে, যেখানে হচ্ছে ইসলাম এবং আকিদা এবং কিভাবে ইসলাম পালন করতে হবে, নিয়ম নীতি মেনে কিভাবে ইসলামকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে সে ব্যাপারে কিন্তু বয়ান করছেন সাদ কান্দালবের বড় ছেলে ইউসুফ বিন সাদ, এবং তিনি কিভাবে ইসলাম প্রচার করতে হবে এবং তা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে হবে সে ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ বয়ান করছেন তিনি। এবং মুসল্লিরা খিত্তায় খিত্তা অবস্থান নিয়েছেন এবং সেই সকল বয়ানগুলো তারা শুনছেন এবং কিভাবে তা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে পারবেন সে ব্যাপারে কিন্তু তারা আমাদের সাথে কথা বলছেন যে তারা সেখান থেকে গুরুত্বপূর্ণ মাসালা এবং যে আকিদার কথা রয়েছে সেগুলো কিন্তু তারা গ্রহণ করছেন। এবং সেই সাথে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে ফজরের পর ভাই মুরসালিন বয়ান করেন এবং তারপরেই কিন্তু সকাল 9:30 থেকে 10টার কিছু পরেই ইউসুফ বিন সাদ তার হেদায়েতের বয়ান শুরু করেন এবং এখনো পর্যন্ত সেই বয়ান চলছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা অবস্থান নিয়েছেন তার আশেপাশের সড়কেও কিন্তু আমরা দেখেছি আখেরি মোনাজাতের জন্য তারা অপেক্ষা করছেন কখন নাগাদ আখেরি মোনাজাত শুরু হয়। তারা তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে চান এবং নিজেদের আত্মশুদ্ধির একটি পথ তারা সৃষ্টি করতে চান। আপনাদেরকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুজনের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার চাদরে ঢেকে ফেলা হয়েছে এই ইজতেমা প্রাঙ্গণ এবং তার আশেপাশের এলাকা। এবং সেই সাথে আপনাদেরকে যদি একটু বলি যে প্রথম পর্বে যে উপচে পড়া ভিড় আমরা দেখেছি সেটা অনেকটাই কমে এসেছে, তো আশা করা যায় যে মুসল্লিরা খুব নির্বিঘ্নেই আখির মোনাজাতে অংশ নিতে পারবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শাওন, আমরা ইজতেমা ময়দান থেকে জানছিলাম ইজতেমার সর্বশেষ খবর। এখন যাচ্ছি গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদের কাছে। নাসির, আমাদের সহকর্মী নাজিবুর রহমান যেটি জানাচ্ছিলেন যে এখনো আখেরি মোনাজাত শুরু হয়নি, তো সেখানে লোক সমাগম কেমন দেখছেন? আরেকটি ব্যাপার জানতে চাই যে মোনাজাত শেষে যারা আসলে তাদের গন্তব্যে ফিরতে চায় তাদের জন্য কি যথেষ্ট যানবাহনের ব্যবস্থা আছে কিনা, এই ব্যাপারে কোনো তথ্য কি আপনার জানা আছে কিনা আমাদের জানাবেন। শাওন, অল্প কিছুক্ষণ পরে মোনাজাত শুরু হবে। 2 দিনের তালিম তাস্কিল এবং চিল্লাবন্দি হয়ে বয়ানের পর এখন চলতেছে মূলত হেদায়েতি বয়ান। মানুষ কিভাবে আল্লাহর তরফ থেকে হেদায়েত হয়ে যায়, কিভাবে আল্লাহ হয়ে যায় তার উপর এখন বয়ান চলতেছে। এই বয়ানের পরপরই এখন যিনি ইউসুফ বিন সাদ উনি এখন বয়ান করতেছেন, উনি মূলত মোনাজাত পরিচালনা করবেন। তাই এখানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা মোনাজাত করার জন্য অপেক্ষায় আছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরুষ মুসল্লির পাশাপাশি প্রচুর পরিমাণ নারী এখানে উপস্থিত আছেন এবং নারীদের মধ্যে আমরা অনেক হিন্দু মহিলা এবং পুরুষকেও দেখতে পাচ্ছি। তারা মহান রবের কাছে যার যার ধর্ম অনুসারে তারা প্রার্থনা করার জন্য এখানে যোগ দিয়েছেন। এবং এর পরপরই মোনাজাত শেষ করে যখন মুসল্লিরা তাদের গন্তব্যে ফিরবেন, তাদের বাড়িতে যাবেন, তার জন্য বিপুল পরিমাণ যানবাহন তারা অলরেডি স্থাপন করে বিভিন্ন স্টপেজে তারা রেখে দিয়েছেন। আমরা জয়দেবপুর চৌরাস্তাতে, টঙ্গী কলেজ মাঠে এবং পুবাইলের স্কুল মাঠে আমরা দেখেছি শত শত গাড়ি সেখানে দাঁড়ানো আছে। ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন সে বিষয়ে রাস্তাঘাট মহাসড়ক মোটামুটি আজকে ফাঁকা রয়েছে।
মহাসড়ক ফাঁকা রয়েছে এবং যানবাহন এখন চলাচল করতেছে। এই কোনো প্রকার যানবাহন নিয়ন্ত্রণ করা হয়নি এই পর্বে, যার ফলে আমরা পুলিশ প্রশাসন মনে করতেছেন যে এই পর্বে যানজট হবে না, নির্বিঘ্নে মুসল্লিরা বাড়ি যেতে পারবেন। অলরেডি 9টা বিশেষ ট্রেন সার্ভিস অলরেডি চালু রয়েছে এই মুসল্লিদের যাতায়াতের জন্য। এই ছিল যাতায়াত ব্যবস্থার উপর খবর। শাওন। গাজীপুর থেকে জানছিলাম ইস্তেমার খবর। কার জেলায় আইন শৃঙ্খলা ভালো, কার জেলায় বাজার দর কম, সেগুলোর প্রতিযোগিতা তৈরি করতে হবে, তাহলে কাজের স্পৃহা বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, একে অন্যের উপর দোষ চাপানো নয়, সমন্বয় করে কাজ করতে হবে। সমন্বয়ের অভাবে অনিশ্চয়তার মধ্যে যাতে কাজ বন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জন্ম নিবন্ধন নিয়ে অনেককে ভুগতে হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জন্ম নিবন্ধন একজন নাগরিকের প্রাপ্য, সেটা যে বয়সী হোক তাকে দিতে হবে। মানুষের দুর্ভোগ কমাতে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। কর্মময় জীবন যাতে স্মরণীয় থাকে সেভাবে সব জেলা প্রশাসককে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নাগরিক হিসেবে আপনার কাজে এই মহাশক্তি নিয়ে আমরা কি কাজ করব, এটাকে আমি বলছিলাম যে এটা আমাদের প্রথম পর্ব। ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। 8 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে নড়াইল জেলা বিএনপির কাউন্সিল। দ্বিবার্ষিক কাউন্সিলে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি নড়াইলে বিএনপির জেলা কাউন্সিলে, যেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, দীর্ঘদিন পর নড়াইল জেলা বিএনপির কাউন্সিল হচ্ছে, তো নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন লক্ষ্য করছেন সেটি জানাবেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখার কথা, তিনি কখন বক্তব্য রাখবেন সে ব্যাপারটি জানতে পেরেছেন কিনা সেটিও আমাদের জানাবেন। একটি উৎসব মুখর পরিবেশ বলা যায় এই নড়াইলে। 2017 সালে সর্বশেষ এই জেলা বিএনপি কাউন্সিল হয়েছিল। 8 বছর পর এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এটা দুইটি পর্বে আজকের দিনব্যাপী কাউন্সিলটি হচ্ছে। প্রথম পর্বে সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়েছে এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের বক্তৃতা পর্ব চলছে এবং দলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি প্রথম যে অধিবেশন চলছে বক্তৃতা পর্ব এখানেই সংযুক্ত হবেন। বেলা 1টা থেকে 1:30টার মধ্যে উনি এখানে সংযুক্ত হয়ে বক্তব্য রাখবেন। আর পরবর্তী যে বিকালের সেশন রয়েছে লাঞ্চের পরে, সেখানে আসলে কাউন্সিলরদের সরাসরি ভোটে এখানে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে এবং তারেক রহমান সেই ভোটাভুটিরও প্রত্যক্ষ করবেন, এমনটাও আমাদেরকে জানানো হয়েছে। বিএনপি আসলে একটি জাতীয় কাউন্সিলের একটি পরিকল্পনা করছে, যদিও সেটি কবে নাগাদ সুনির্দিষ্ট দিনক্ষণ আমাদেরকে জানানো হয়নি। তবে যেহেতু ধারাবাহিকভাবে তারা জেলা পর্যায়ের কমিটিগুলোর এই কাউন্সিলের মাধ্যমে করছে এবং সেটি ধারণা করা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো বিএনপি সে জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করবে এবং জেলা পর্যায়ের যে কমিটিগুলো হচ্ছে এবং এটি সরাসরি একটি যে তৃণমূলের যে প্রত্যক্ষ ভোট, সেই ভোটের মাধ্যমে তারা এই ধারাবাহিকভাবে এই প্রতিটি জেলা কমিটিগুলো গঠন করা হচ্ছে এবং দলের নেতারা যে যুক্তি দিচ্ছেন যে গত 16-17 বছর তারা একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের নেতাকর্মীদের পাশে যারা থেকেছেন এবং যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের মতামতের ভিত্তিতে যদি নতুন নেতৃত্ব নির্বাচন অর্থাৎ বেছে নেওয়া হয়, সেক্ষেত্রে তৃণমূলের নেতাকর্মীদের আর একটি তাদের মূল্যায়ন করা হয়, এই ধরনের একটি বক্তব্য তারা বলছেন এবং সেই ধারণা থেকে আসলে সরাসরি জেলা পর্যায়ের যে কমিটিগুলি হচ্ছে সেখানে সরাসরি ভোটের মাধ্যমে এখানে নির্বাচিত করা হচ্ছে। এই নড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম অধিবেশন হচ্ছে এবং শিল্পকলা একাডেমি মাঠে মিলনায়তনে দুপুরের পরে
ভোটাভুটি পর্বটি অনুষ্ঠিত হবে। আজকে সভাপতি পদে এখানে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এছাড়া সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে আরো 3 জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নেতাকর্মীরা যারা এখানে আছেন, স্থানীয় নেতাকর্মীরা তারা বক্তব্য রাখছেন এবং সবাই প্রত্যাশা করছেন যে নতুন নেতৃত্ব আসবে সেটি সংগঠনকে আরো শক্তিশালী করতে সামনে যে নির্বাচনের প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি সারবার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব। শাওন। নড়াইল জেলা বিএনপির কাউন্সিলের খবর জানাচ্ছিলেন ইমরুল আহসান। অবিলম্বে নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। সেই খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, শিক্ষকরা তো বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন, তো এখন কি অবস্থা? শাহবাগে তারা অবস্থান করছেন, তো সেখানে কি অবস্থা দেখছেন আপনি আমাদের জানাবেন। শাওন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2023-এ যারা নিয়োগ পেয়েছিলেন সেই 5,631 জন শিক্ষকের নিয়োগ বাতিল করে দিয়েছিল হাইকোর্ট এবং সেই বাতিলের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে তারা লাগাতার কয়েকদিন যাবত ধরে কর্মসূচি পালন করে আসছেন এবং তাই ধারাবাহিকতায় তারা আজকেও জাতীয় জাদুঘরের সামনে তারা এক পাশে রাস্তা আটকিয়ে অবরোধ করে সেখানে তারা আজকে অবস্থান নিয়েছেন। এর ফলে শাহবাগ থেকে কাঁটাবন যাওয়ার যে পথ, সেই পথের যে রাস্তাটি সেটি আসলে বন্ধ রয়েছে, অর্থাৎ শাহবাগ থেকে কাঁটাবন যাওয়ার রাস্তাটিতে যান চলাচল করছে না, বাকি রাস্তাগুলো এখনো ফাঁকা রয়েছে এবং সেই জায়গাতে দেখা যাচ্ছে যে যান চলাচলে কিছুটা প্রভাব পড়লেও সেই অর্থে এখনো যানজট সৃষ্টি হয়নি, কারণ বাকি রাস্তাগুলো এখনো ফাঁকা রয়েছে এবং এর পাশাপাশি পুলিশে অবস্থান নিয়েছে যাতে করে এখান থেকে আন্দোলনকারীরা যাতে করে রাস্তা অবরোধ করতে না পারে এবং এর পাশাপাশি তারা যেটি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে তারা যে আন্দোলন করে আসছেন এবং এই আন্দোলন করার পরেও উপদেষ্টাদের কাছ থেকে বা সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি বা তাদের দাবি দেওয়া বা আদায়ের ক্ষেত্রে বা কোনো প্রকার কোনো ধরনের আশ্বস্ত তাদেরকে করা হয়নি এবং তারা এটিও বলছেন যে যতদিন না পর্যন্ত হাইকোর্টের এই আদেশ বাতিল করে পুনরায় তাদেরকে নিয়োগের সুপারিশ না করা হবে ততদিন পর্যন্ত তারা রাস্তায় অবস্থান নিয়ে তারা তাদের এই দাবি আদায়ের জন্য কাজ করে যাবেন এবং কর্মসূচি পালন করে যাবেন। আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহের বৃহস্পতিবার, বুধবার কিংবা তার আগেও প্রতিদিনই কিন্তু তারা ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছেন, তবে আজকের দিনে তারা মূল সড়ককে অবরোধ না করে তারা আজকের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। তো এই ছিল জাতীয় জাদুঘর থেকে শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ অবস্থা। শাওন। জাতীয় জাদুঘরের সামনে থেকে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের আন্দোলনের খবর জানছিলাম। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।